কিভাবে একজন রাজনৈতিক নেতা কারো কাছে প্রায় ঈশ্বরের মতো হয়ে ওঠেন। এই সোর্স ম্যাটেরিয়ালটা ঠিক এই ব্যাপারটাই খতিয়ে দেখছে। তো চলুন এই ভাবমূর্তি তৈরির পেছনের কৌশলগুলো এক এক করে বিশ্লেষণ করা যাক। উনি আমাদের ভগবান, আমরা উনার পূজা করি। এই কথাগুলো মঙ্গল বাজপেয়ী নামে একজন সমর্থকের। একজন রাজনৈতিক নেতার প্রতি ভক্তির যে চরম পর্যায়, এটা তারই একটা উদাহরণ। কিন্তু কে এই মঙ্গল বাজপেয়ী? পেশায় তিনি একজন দিনমজুর আর বিজেপির একজন স্বেচ্ছাসেবী। তার এই পরিচয়টা তার ওই মন্তব্যের পেছনে একটা অন্য মাত্রা যোগ করে, তাই না? এখানেই কিন্তু একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। দেখুন, একদিকে তার অগাধ বিশ্বাস যে মোদি ভগবান, আর অন্যদিকে তার নিজের জীবনের কঠিন বাস্তবতা, মানে বাড়িতে বিদ্যুৎ নেই, টয়লেট নেই, নর্দমার কানেকশনও নেই। তাহলে আসল প্রশ্নটা হলো, এত ব্যক্তিগত কষ্ট থাকা সত্ত্বেও এই স্তরের ভক্তি দেখানো কিভাবে সম্ভব? সোর্সের যুক্তি বলছে এর পেছনে রয়েছে আবেগ নিয়ে খেলা আর একটা পরিকল্পিত জনমত তৈরির প্রক্রিয়া। তো এই ভাবমূর্তি তৈরির প্রথম স্তম্ভ সোর্স অনুযায়ী হলো একটা খুব সাধারণ পরিবার থেকে উঠে আসার গল্প। চলুন এই গল্পটা একটু খতিয়ে দেখা যাক। নরেন্দ্র মোদীর নিজেরই বলা একটা খুব পরিচিত কথা, ছোটবেলায় আমি ট্রেনে চা বিক্রি করতাম। এই গল্পটা কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের একটা বড় ভিত্তি, সাধারণ মানুষের সঙ্গে নিজেকে মেলানোর একটা শক্তিশালী উপায়। কিন্তু সোর্স এই গল্পটাকে চ্যালেঞ্জ করছে। তারা ১৯৫০-এর দশকে স্যুট পরা একটি বালকের ছবির কথা বলছে, যা চরম দারিদ্র্যের যে দাবি তার সঙ্গে ঠিক মেলে না। মজার ব্যাপার হলো, এমনকি মোদির জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায়ও এই চা বিক্রির গল্পটাকে বলছেন অতিরিক্ত অতিরঞ্জিত। তার মতে রাজনৈতিক প্রভাব বাড়ানোর জন্যই গল্পটাকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে। সাধারণ শুরুর গল্পের পর সোর্সের মতে যে দ্বিতীয় ব্যক্তিত্বটা তৈরি করা হয়, সেটা হলো একজন ফকির বা নিঃস্বার্থ সাধুর। চলুন দেখি এর পেছনের প্যারাডক্সটা আসলে কি। মোদির এই কথাটা, আমি একজন ফকির, সামান্য জিনিস নিয়েই চলে যাব, আসলে একজন নির্মোহ নিঃস্বার্থ নেতার ছবি তৈরি করে, যিনি জাগতিক সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু এই ফকিরি ছবির সঙ্গে বাস্তবতার একটা বড় বৈপরীত্য সোর্স তুলে ধরে। যেমন ওনার ব্যবহার করা একটা সানগ্লাসের দাম সোর্স অনুযায়ী প্রায় ১,৪০,০০০ টাকা। শুধু তাই নয়, এই ফকির ভাবমূর্তি নিয়ে আরও প্রশ্ন ওঠে যখন ওনার ব্যবহৃত মার্সিডিজ গাড়ির দাম সামনে আসে, যা সোর্সের রিপোর্ট অনুযায়ী প্রায় ১২ কোটি টাকা। এই সাধুর ভাবমূর্তির আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হল দেশের জন্য পরিবার ত্যাগের গল্প। সোর্স এই দাবিটাও ভালো করে খতিয়ে দেখেছে। এই পরিবার ত্যাগের দাবির উল্টো দিকে সোর্স দেখাচ্ছে যে উনি কিন্তু সেলিব্রিটি আর বড় বড় শিল্পপতিদের বিভিন্ন হাই প্রোফাইল অনুষ্ঠানে নিয়মিতই যান। এই বৈপরীত্যটা আরও পরিষ্কার হয়ে যায় যখন সোর্স উল্লেখ করে যে তিনি নিজের ভাইপোর বাগদানের অনুষ্ঠানেই যাননি। এটা তার পাবলিক আর প্রাইভেট জীবনের মধ্যে একটা বড় ফারাক তুলে ধরে। আচ্ছা, তো একজন সাধারণ মানুষ আর একজন সাধুর ভাবমূর্তি তো তৈরি হলো। এরপর সোর্সের বিশ্লেষণ অনুযায়ী তৃতীয় ধাপটা হলো একজন রাজনীতিবিদকে একেবারে দেবতুল্য করে তোলা। এ ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে যায় যখন অন্য নেতারা তাকে ঈশ্বরের অবতার বা ভগবান রামের নতুন জন্ম বলে সম্বোধন করেন। এই কথাগুলো কিন্তু একজন মানুষকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সচেতন চেষ্টা। সোর্সের যুক্তিটা বেশ ইন্টারেস্টিং। তারা বলছে এই দেবতুল্য ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে গিয়ে ঈশ্বরের যে প্রচলিত ধারণা, সেটাকেই বদলে ফেলার প্রয়োজন হয়েছে। এর একটা বড় উদাহরণ হল ভগবান রামের ছবি। দেখুন, তার যে চিরাচরিত রূপ তা হল শান্ত, দয়ালু আর সহানুভূতিশীল। কিন্তু আধুনিক যে রূপটা আমরা দেখি তা অনেক বেশি ক্রুদ্ধ আর আক্রমণাত্মক, যা সোর্সের মতে একটা বিশেষ রাজনৈতিক ন্যারেটিভের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তৈরি। তাহলে প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা ভাবমূর্তি, এটা কিভাবে তৈরি আর রক্ষণাবেক্ষণ করা হয়? চলুন একদম শেষে সোর্সের সেই পরিকাঠামো বা আর্কিটেকচারটা বিশ্লেষণ করে দেখি। এই পরিকাঠামোর একটা মূল স্তম্ভ হল টাকা, প্রচুর টাকা। সোর্স অনুযায়ী ভারত সরকার ৮ বছরে বিজ্ঞাপনের পেছনে খরচ করেছে প্রায় ৬,৪৯১ কোটি টাকা। ভাবা যায়, এই বিপুল পরিমাণ অর্থই কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। আর এর ফল কি? এক কথায় সর্বব্যাপী উপস্থিতি। খবরের কাগজ, টিভি, পেট্রোল পাম্প, এমনকি কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট পর্যন্ত সোর্সের মতে প্রধানমন্ত্রীর ছবি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে তিনি ক্রমাগত মানুষের মনে গেঁথে যান। জিম মরিসনের একটা বিখ্যাত কথা আছে, যে মিডিয়া নিয়ন্ত্রণ করে, সে মানুষের মন নিয়ন্ত্রণ করে। সোর্সের বিশ্লেষণ অনুযায়ী এই কথাটাই আজকের রাজনৈতিক ভাবমূর্তি তৈরির মূল মন্ত্র। সবশেষে সোর্স আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়।
যখন একটা দেশের সবচেয়ে জনপ্রিয় বা দৃশ্যমান প্রোডাক্ট কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন তখন সেই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কী দাঁড়ায়